আদিবকে উল্টো করে দেখে মনে মনে এসব ভাবছে। তখন পেছন থেকে দুজন অফিসার বলে উঠলেন। একজন বলল, ম্যাম আপনি উনাকে চিনেন? পুলিশ অফিসারের কথা হয়তো ইসির কান অব্দি পৌঁছায়নি, সে নিজের ভাবনায় ব্যস্ত। আরেকজন বলল, ম্যাম শুনতে পাচ্ছেন? এতক্ষণে ধ্যান ভাঙে। ইসি বলল, হ্যাঁ বলুন কি বলছিলেন আপনারা? প্রথমজন বলল, ম্যাম আর ইউ ওকে? ইসি বলল, ইয়েস আই এম ফাইন। আপনারা কি বলছিলেন বলুন। দ্বিতীয়জন বলল, ম্যাম বলছিলাম আপনি ছেলেটাকে চিনেন? অফিসারের কথা শুনে এতক্ষণে ইসির পুরোপুরি সেন্স ফিরে আসে। সে আবারও আদিবের কাছে যায়, হাতের পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে। ইসি বলল, অফিসার এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করুন, ফার্স্ট ওকে বাঁচাতে হবে, বাঁচানোটা জরুরি। অফিসার বলল, ওকে ম্যাম বলে অফিসার ফোন হাতে নিয়ে কল দেয় অ্যাম্বুলেন্সকে। আর এদিকে অগ্নি এবং আয়াস দুজনেই আদিবের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। আয়াস বলল, স্যার এখনো ফিরছে না কেন বলতো? অগ্নি বলল, বুঝতে পারছি না, এত দেরি হওয়ার তো কথা নয়। আয়াস বলল, কোনো বিপদে পড়েনি তো? অগ্নি বলল, নেগেটিভ চিন্তা করিস না তো, এমনিতেই প্রচুর টেনশনে আছি। আয়াস বলল, না রে অগ্নি, আমার মন বলছে সত্যি স্যার কোনো বিপদে পড়ে গেছে, ওরা টেনশন করছে। এর মধ্যেই শুনতে পায় অ্যাম্বুলেন্সের সাইরেন, তাই দুজনেই আড়ালে সরে যায় আর ওদের সামনে দিয়ে গাড়িটি চলে যায় গন্তব্যস্থলে। অগ্নি বলল, কাকে নিতে এসেছে অ্যাম্বুলেন্স? আয়াস বলল, আর কাকে, লাশগুলো নিতে এসেছে। অগ্নি বলল, হতে পারে। ওদের কথার মাঝখানেই অ্যাম্বুলেন্সটি আবার ফিরে এসে ওদের সামনে দিয়ে চলে যায়। আয়াস বলল, এত তাড়াতাড়ি লাশ ওঠানো হয়ে গেল? অগ্নি বলল, স্যার বলেছিল মনে নেই? ইশিতা জামান স্যারের থেকেও ফাস্ট কাজ করে, এবার চল আমরা ভেতরে গিয়ে দেখি স্যার কোথায়। আয়াস বলল, হুম বলে ওরা দুজন চলে যায় ভেতরে আর খুঁজতে শুরু করে। ওদের খোঁজাখুঁজির মাঝখানে দুজন পুলিশ কনস্টেবল ঢুকে পড়ে, ওরা আবারও লুকিয়ে পড়ে। পুলিশগুলোর কথা শুনে ওরা আজ করতে পারে এখানে আসল ঘটনা কি ঘটেছিল। আয়াস বলল, ওহ নো, তার মানে স্যারকে গুলি করে দিয়েছে পুলিশ। অগ্নি বলল, এবার কি হবে? অন্যদিকে সুজনের মুখে হাসি ফুটে উঠেছে, তাই সে ল্যাপটপটা বন্ধ করে আদিকে কল দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আদির ফোনটি স্পটেই রয়ে যায়, তাই ফোন বাজতে বাজতে কেটে যায়। অনেকবার ট্রাই করেও কোনো কাজ হয় না, তাই সে ফোন করে অগ্নিকে এবং আয়াসকে, কিন্তু ওদেরও ফোনে পায় না। কিছুটা বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সুজন, কিন্তু তারও কপাল খারাপ, সে বিড়বিড় করতে করতে বের হচ্ছিল, তাই বিপরীত দিক থেকে আসা বিপদ সংকেতটা টের পায়নি। হয়ে যায় যা হওয়ার। ধাক্কার টাল সামলাতে না পেরে নিশি নিচে পড়ে যায়, আর সুজন ওকে তোলার চেষ্টা তো দূরে থাক, ওর মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে ভয়ে। সুজন বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। নিশি বলল, ইউ ইডিয়েট বলেই উঠে দাঁড়াতে যাবে, কিন্তু আচমকা পড়ে যাওয়ায় তার চোটটা একটু বেশি লাগে, আর সে আবারও ওমা বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। এবার আর সুজন চুপ করে থাকেনি, সে হাত বাড়িয়ে নিশিকে সাপোর্ট দেওয়ার জন্য এগোলে নিশি বলে, ডোন্ট টাচ মি। সুজন বলল, ম্যাম আপনি তো উঠতে পারছেন না। কথাটা বেশ তোতলাতে তোতলাতে বলে সুজন। নিশি বলল, চেয়েছেন তো এটাই তাই না, যেন পড়ে যাই, আমার কোমরটা ভেঙে যাক, আমি পঙ্গু হয়ে থাকি, আর তারপর আর আমার বিয়ে হবে না। সুজন বলল, ছি ছি ম্যাম, এগুলো কি বলছেন, আমি কেন আপনার ক্ষতি চাইবো? নিশি বলল, জাস্ট শাট আপ। সুজন বলল, ওকে। নিশি বলল, এই বাড়িতে কি করেন, নিজের বাড়ি নেই? সুজন কিছু বলল না। নিশি বলল, কালকেই চলে যাবেন এ বাড়ি থেকে, আমি যেন আর দ্বিতীয়বার আপনার মুখ না দেখি। সুজন বলল, ওকে। নিশি বলল, কি ওকে? সুজন বলল, আপনি যা বললেন তাই হবে। নিশি বলল, হ্যাঁ হবে, কিন্তু এখন যদি নিচে গিয়ে কাউকে কিছু বলেন তো আমি আপনাকে জানে মেরে দেব, বলবেন আপনার ইচ্ছে নেই এই বাড়িতে থাকার। সুজন মনে মনে বলল, কি মেয়ে রে বাবা? নিশি বলল, ও হ্যালো, আমি কি বলেছি মাথায় ঢুকেছে তো? সুজন বলল, হুম। নিশি বলল, গুড বলে নিশিতা চলে যায় সুজনের সামনে থেকে। সুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে এখানেই। সুজন বলল, দাঁড়া, কেসটা আগে শেষ হোক, তারপর আমিও বুঝিয়ে দেব এই সুজন সরকারকে। আবারও বিড়বিড় করতে করতে নিচে চলে আসে সুজন। এদিকে আয়াস আর অগ্নি চলে আসে পুলিশের মুখ থেকে শোনা হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে ওরা খুঁজতে থাকে আদিবের কেবিন। দুজন কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না, যদি ধরা পড়ে যায় সে ভয়ে কি করবে কিছু বুঝতে পারছে না। অগ্নি বলল, নীরবদের ফোন দিয়ে জানানো উচিত। আয়াস বলল, হুম, সাথে সিনিয়র স্যারকেও, তারপর যা করার প্ল্যান মাফিক করতে হবে। এই বলে আয়াস ওর পকেট থেকে ফোনটা বের করে দেখে অনেকগুলো কল। ফোন সাইলেন্ট ছিল বলে শুনতে পায়নি। আয়াস বলল, এ তো সুজন স্যারের নাম্বার, অনেকগুলো কল আসছে। অগ্নি বলল, হুম, আমার ফোনেও স্যারের অনেকগুলো কল। আয়াস বলল, ঘটনাটা সুজন স্যারকে আগে জানানো উচিত, বলেই সে সুজনের নাম্বার ডায়াল করে। সুজন নিচে এসে দেখতে পায় সবাইকে, তারা কিছু নিয়ে আলোচনা করছে। সবাইকে বাড়িতে দেখে সে একটু অবাক হয়, কেউ আজ অফিস যায়নি কেন? যাকে এত কিছু ভেবে লাভ নেই। সুজনকে নিচে দেখেই মা ওকে বললেন, সুজন তুমি কফি খাবে? সুজন বলল, হুম আন্টি, দিলে তো ভালোই হয়। মা বলল, বসো আমি দিচ্ছি। সুজন সোফায় বসতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সুজন বলল, হ্যালো। আয়াস বলল, হ্যালো স্যার, আমি আয়াস বলছি। ফোন আসায় সুজন কিছুটা সাইডে সরে আসে। সুজন বলল, হুম বলো, কি খবর তোমাদের? তখন থেকে আমি ট্রাই করছি। আয়াস বলল, স্যার খবর ভালো নয়। সুজন বলল, কি? তারপর আয়াস পুরো ঘটনা খুলে বলে সুজনের কাছে। কথাগুলো শুনে সুজন
সুজন স্তব্ধ হয়ে যায়। সুজন বলল, কি বলছো তুমি, মাথা ঠিক আছে তো? সুজনের চেঁচামেচি শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় আর সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে, যার কোনো খেয়াল ওর নেই। সুজন বলল, তোমরা থাকো, আমি এক্ষুনি আসছি বলে ফোনটা কেটে সুজন দৌড়ে নিজের রুমে চলে যায়। আর বাকিরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ ঘটনার আগাগোড়া কিছুই বুঝে উঠতে পারছে না। রুমে গিয়ে নিজের বাইকের চাবি আর হেলমেট নিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে সুজন। ও বের হবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায়। বাবা বলল, দাঁড়াও, কি হয়েছে, তুমি পাগলের মতো ছুটছো কেন? সুজন বলল, আঙ্কেল, রাজকে কেউ গুলি মেরে দিয়েছে। বাবা বলল, কি? বাড়ির সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে। ভাইয়া বলল, বলছো কি তুমি এসব? সুজন বলল, হুম ভাইয়া। রোহান বলল, কোথায় আছে এখন উনি? সুজন বলল, সিটি হসপিটালে। ভাইয়া বলল, দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। রোহান বলল, হুম, আমিও যাব। একে একে বাড়ির সবাই বলে উঠে সবাই যাবে। সুজন বলল, আপনারা আস্তে আস্তে চলে আসুন, আমি গেলাম। কথাটা বলে সুজন আর এক মুহূর্ত দেরি করেনি সেখানে। সে বাইক ছুটিয়ে পৌঁছে যায় হাসপাতালের সামনে। এসে দেখে অগ্নিরা চারজনই আছে এখানে দাঁড়িয়ে। সুজনকে ঢুকতে দেখে ওরা এগিয়ে আসে। অগ্নি বলল, স্যার এসেছেন? সুজন বলল, কোথায় আদি? রাতুল বলল, স্যার তৃতীয় তলায় আছে। নীরব বলল, আমরা এখনো সামনে যাইনি স্যার, কেউ সন্দেহ করেনি আমাদের। সুজন বলল, গুড, তোমরা চলো আমার সাথে বলে ওরা পাঁচজন লিফট দিয়ে থার্ড ফ্লোরে চলে আসে। সুজন বলল, সবাই একসাথে থাকলে সমস্যা হতে পারে, এখানে পুলিশ ছাড়াও আরো কেউ থাকতে পারে, সো তোমরা আলাদা আলাদা ভাগ হয়ে যাও, এমন ব্যবহার করো যেন প্রত্যেকের আলাদা আলাদা পেশেন্ট আছে, ওকে? ওরা বলল, ওকে স্যার বলে ওরা চারজন ছড়িয়ে যায় আলাদাভাবে। আর সুজন দৌড়ে চলে যায় আদির কেবিনের সামনে। সুজন কেবিনের সামনে এসে দেখে ইসি দুজন লোকের সাথে কথা বলছে। কেবিনের সামনেই মনে হয় পুলিশের লোক হবে। সুজন বলল, রাজ কেমন আছে? ইসি কথাটা শুনে ঘুরে দাঁড়ায় সুজনের মুখোমুখি। ইসিকে পুলিশের পোশাকে দেখে সুজন কিছুটা অবাকের অভিনয় করে বলে, ম্যাম আপনি? ইসি বলল, ওহ এসে গেছেন বন্ধুকে বাঁচাতে। সুজন বলল, রাজ কেমন আছে ম্যাম? ইসি বলল, সেটা ডক্টর বলতে পারবেন, তবে যদি বেঁচে যায় আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। সুজন বলল, মানে? এবার ইসির কথা শুনে সুজন কিছুটা অবাক হয়, কারণ সে ভাবতে পারেনি যে ইসি আদিকে সন্দেহ করে। ইসি বলল, মানেটা পরেই জানতে পারবেন মিস্টার। সুজন বলল, সুজন সরকার আমার নাম। ইসি বলল, তবে বন্ধুর সাথে আপনার কীর্তিও ফাঁস হবে মিস্টার সরকার। সুজন মনে মনে বলল, এ তো দেখি মাথামোটা অফিসার। ওদের কথার মাঝখানে বাড়ির সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়ে যায়। কেবিন নাম্বার জেনে নিয়ে তাড়াতাড়ি করে সবাই চলে যায় কেবিনের সামনে। সবাইকে একসাথে আসতে দেখে সুজন বলে উঠে, আপনারা এসে গেছেন? সুজনের মুখ অনুসরণ করে ইসি পেছনে ফিরে তাকায়। সে এতক্ষণ উল্টো দিকে মুখ ফিরিয়েছিল। বাবা বলল, রাজ কোথায়? এটুকু বলে ইসিকে দেখে থমকে যায়। শুধু বাবা নয়, বাড়ির সবাই রীতিমতো শক খেয়ে যায় ইসিকে পুলিশের ইউনিফর্মে দেখে। নিশি বলল, আপি তুমি এখানে? মা বলল, ইসি তুই এখানে কেন? আঙ্কেল বলল, তুই পুলিশের পোশাক পরেই বা আছিস কেন? সবাই একে একে প্রশ্ন করেই চলেছে। ইসি কিছু একটা বলার জন্য মুখ খুলবে তার আগেই একজন পুলিশ এসে ইসির হাতে একটা ফাইল ধরিয়ে দেয় আর বলে, ম্যাম এই দেখুন, রাজদীপ বলে কারো রেকর্ড আমাদের কাছে নেই। ইসি বলল, ছদ্মনাম ব্যবহার করছে সে। নাম আর ইসির মুখের কথা শুনে সবাই আবারও অবাকের চরম সীমায় পৌঁছে যায়। খালামণি বলল, ইসি কি বলছিস এসব? খালামণির কথা শুনে সেই পুলিশ অফিসারটি সবার দিকে অবাক হয়ে তাকায়। সে বলল, আপনারা কারা? বাবা বলল, আমরা ওর বাড়ির লোক। পুলিশ বলল, ও আচ্ছা, উনি তো আমাদের আইপিএস অফিসার ইশিতা জামান। আবারও সবাই আরেক ধাক্কা শক খায়। ভাইয়া বলল, উনি এসব কি বলছে ইসি? ইসি বলল, যা বলছে ঠিক বলছে। মা বলল, তার মানে তুই পুলিশে কাজ করিস? ইসি বলল, হুম। বাবা বলল, এটা আমাদের থেকে লুকিয়ে কেন রাখলি? ইসি বলার আগেই পুলিশের লোকটি বলা শুরু করে তাদের টিম ওয়ার্ক সম্পর্কে আর ইসির কাজ সম্পর্কে। আঙ্কেল বলল, সবই বুঝলাম, কিন্তু তোরা রাজের পেছনে কেন লেগেছিস? আঙ্কেলের কথা শেষ করার আগেই একজন ডক্টর এসে উপস্থিত হন। এগিয়ে এলে ইসিও সামনে যায়। ইসি বলল, ডক্টর পেশেন্টের কি খবর? ডক্টর বলল, দেখুন বড্ড দেরি করে ফেলেছেন আপনারা।